হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমি ব্যাংকিং থেকে খুব গুরুত্বপূর্ণ একটা পোর্শন, ক্লাসিফিকেশন অফ ডেভেলপমেন্ট ব্যাংকস ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে যে সমস্ত ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে তাদের শ্রেণীবিভাগ এবং তাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে জানব। তো আমরা প্রথমে এখানে শব্দগুলো থেকে অনুমান করতে পারি ডেভেলপমেন্ট ব্যাংক বলতে কী বোঝাচ্ছে। যে সমস্ত ব্যাংকগুলো ডেভেলপমেন্টের জন্য তৈরি করা হয়েছে। কিসের ডেভেলপমেন্ট? অর্থনৈতিক ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, নানান রকম যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক রয়েছে যেটা সরকারের মূল উদ্দেশ্য থাকে, সেই ধরনের বিভিন্ন রকম ডেভেলপমেন্ট করার জন্য এই ব্যাংকগুলো তৈরি হয়। তো সেই সমস্ত ব্যাংকের ক্লাসিফিকেশনটা আমরা প্রথমে দেখব, তারপরে আমরা ডিটেলস জানব। তো ডেভেলপমেন্ট ব্যাংক, মুদ্রা ব্যাংক রয়েছে, ন্যাশনাল হাউজিং ব্যাংক রয়েছে NHB, এক্সিম ব্যাংক রয়েছে, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া, নাবার্ড রয়েছে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, সিডবি রয়েছে, আর রয়েছে IFCI। তো এগুলো সমস্ত ডেভেলপমেন্ট এর জন্যই তৈরি করা, সেজন্য এগুলোর নাম ডেভেলপমেন্ট ব্যাংক। তো প্রথমে রয়েছে নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা অ্যাপেক্স ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন। এর অর্থ কি? যে সমস্ত ডেভেলপমেন্টের কাজ হয়ে থাকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেটা, সেটা হলো নাবার্ড। এরা ডেভেলপমেন্টের জন্য লোন দিয়ে থাকে, ফাইন্যান্সিয়াল হেল্প করে থাকে। তো সেই জন্যই এটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এবং অ্যাপেক্স অর্থাৎ সর্বোচ্চ। এবং এটা পলিসি, প্ল্যানিং, অপারেশন ফিল্ড, এই সমস্ত ম্যাটারগুলো দিয়ে কাজ করে এগ্রিকালচারের উপর। বিশেষ করে আমরা এখানে নাম থেকেই বুঝতে পারি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো গ্রাম্য অঞ্চলে বিশেষত এগ্রিকালচারের ডেভেলপমেন্টের জন্য, কৃষিকাজের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন পলিসি মেকিংও কিন্তু এরা করে থাকে। তো এদের কাজটা শুধুমাত্র ফাইন্যান্সেই থেমে থাকছে না, এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে নাবার্ডের কাজ কিন্তু আরও বহুবিধ কাজ রয়েছে, এগ্রিকালচার অ্যান্ড আদার ইকোনমিক অ্যাক্টিভিটি ইন রুরাল এরিয়াস। তো মূলত কৃষিকাজ এবং তার সাথে সাথে গ্রাম্য অঞ্চলে আরও যেসব অর্থনৈতিক অ্যাক্টিভিটিগুলো হয়, যেগুলোকে আমরা প্রাইমারি অ্যাক্টিভিটি বলি, কৃষিকাজ, মৎস্য চাষ, বিভিন্ন রকম আহরণ, খনিজ আহরণ, যেগুলোকে আমরা প্রাইমারি অ্যাক্টিভিটি বলে থাকি, যেগুলো প্রকৃতির সাথে সরাসরি সংযুক্ত রয়েছে, যেটাকে আমরা ইকোনমিতে প্রাইমারি অ্যাক্টিভিটি বলি, সেই সমস্ত অ্যাক্টিভিটিতে অর্থ প্রদান করে থাকে বা লোন প্রদান করে থাকে এই নাবার্ড। তো এটা হলো নাবার্ডের মূল কাজ। এরপর নাবার্ড প্রতিষ্ঠা কবে হলো, যেটা বারবারই বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় যে নাবার্ড এই উদ্দেশ্য নিয়ে কবে প্রতিষ্ঠা হয়েছে। তো এটা প্রতিষ্ঠা হচ্ছে 12 জুলাই 1982। 12 জুলাই 1982 নাবার্ড প্রতিষ্ঠা হচ্ছে, এবং এটা প্রতিষ্ঠা করার জন্য রেকমেন্ড করেছে কোন কমিশন? বি শিবরামন কমিটি। বি শিবরামন কমিটির রেকমেন্ডেশনে 12 জুলাই 1982-তে নাবার্ড প্রতিষ্ঠা হচ্ছে, এবং এটা এই এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্টের জন্য করে থাকে। এবং এই অ্যাক্ট অনুযায়ী, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অ্যাক্ট 1981 অনুযায়ী এটা প্রতিষ্ঠা লাভ করছে। অর্থাৎ এটা একটা স্ট্যাচুটরি বডি, যেটা বলা হয় যে কোনো অ্যাক্ট অনুযায়ী যেটা প্রতিষ্ঠা হয় সেটাকে আমরা স্ট্যাচুটরি বডি বলি। তো এটা কিন্তু সেই ধরনের একটা বডি। আচ্ছা, এরপর এটা শুধুমাত্র যে প্রতিষ্ঠা হয়েছে তা নয়, এটা কিন্তু পূর্বে এরকম একটা সংস্থা ছিল, এগ্রিকালচার ক্রেডিট ডেভেলপমেন্ট ACD এবং রুরাল প্ল্যানিং অ্যান্ড ক্রেডিট সেল RPCC, রিজার্ভ ব্যাংকের আন্ডারে এরকম দুটো ব্যাংক ছিল। সেটাকে রিপ্লেস করে, এগুলোকে বাদ দিয়ে নতুন এই কমিশনটা, এই নাবার্ডটা প্রতিষ্ঠা লাভ করছে। আরও একটা ছিল ARDC, এগ্রিকালচার রিফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট। এই নামটা সেই অর্থে মনে রাখার প্রয়োজন নেই, শুধু এটুকু জানতে হবে যে নাবার্ডের আগেও কিন্তু
এরকম এগ্রিকালচারের হেল্পের জন্য, রুরাল প্ল্যানিংয়ের জন্য এরকম আলাদা আলাদা সংস্থা ছিল, সেগুলো বাদ দিয়ে নাবার্ডটাকে আনা হচ্ছে। তো সেই জন্য এটাকে বলা হয় স্পেশালাইজড ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। স্পেশালাইজড ব্যাংক, বিশেষায়ন করা হচ্ছে এই এগ্রিকালচার আর রুরাল ডেভেলপমেন্টের জন্য বিশেষায়িত একটা ব্যাংক হচ্ছে নাবার্ড। ইনিশিয়াল ক্যাপিটাল 100 কোটি ছিল, এটা জাস্ট মনে রাখার এটা প্রয়োজন নেই। হেডকোয়ার্টারটা খুব গুরুত্বপূর্ণ, মুম্বাইতে। প্রত্যেকটা যে ব্যাংক রয়েছে গুরুত্বপূর্ণ ব্যাংক, এর হেডকোয়ার্টারটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, ইন্ডিয়ার ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মুম্বাই, তো অধিকাংশ ব্যাংকেরই কিন্তু মুম্বাইতেই হেডকোয়ার্টার দেখতে পাওয়া যায়। আর যেহেতু ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ডের কাজটা তো শুধুমাত্র এগ্রিকালচারে নয়, সেটা আমরা দেখলাম আগেই। বিভিন্ন যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে, সেলফ হেল্প গ্রুপ, তো সেই সেলফ হেল্প গ্রুপকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেয়া, এটাও কিন্তু নাবার্ডের একটা কাজ। গ্রাম্য অঞ্চলে যে সমস্ত সংগঠনগুলো থাকে, ছোট ছোট সংগঠন, ছোট ছোট উদ্যোক্তা, সেই যে সেলফ হেল্প গ্রুপ যেগুলোকে আমরা বলি, তাদেরকেও লোন প্রদান করা, তাদেরকে ব্যাংকিং সিস্টেমে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেয়া, এটাও কিন্তু নাবার্ডের একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সও বলা যায়, 2019-এ এটা হয়েছিল। নাবার্ড কিন্তু বর্তমানে ফুললি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পুরোপুরি কিন্তু এটা সরকারের, পার্সেন্টেজটা কিন্তু পুরোপুরি সরকারের রয়েছে। তো নাবার্ড সম্পর্কে আমরা যদি প্রিলিমস শুধুমাত্র দেখি, কবে প্রতিষ্ঠা লাভ করেছে, কোন কমিটি এটা রেকমেন্ড করেছিল, এই ধরনের প্রশ্ন করা হয়। কিন্তু এই যে এই সংক্রান্ত আরও যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো রয়েছে, এখান থেকে কিন্তু মেন্সে প্রচুর সম্ভাবনা রয়েছে এই ধরনের প্রশ্ন করা। তো এটা আমাদের জানতে হবে যে পুরোপুরি 100% ওনারশিপ কিন্তু সরকারের হাতে। অনেক সময় বিভিন্ন ব্যাংকে দেখা যায় আরবিআইয়ের কাছে কিছু পার্সেন্টেজ থাকে, অন্য কমার্শিয়াল ব্যাংকের উপর কিছু পার্সেন্টেজ থাকে। তো এই নাবার্ডের ক্ষেত্রে 100% কিন্তু স্টেক যেটা রয়েছে, 100% সেটা কিন্তু সরকারের হাতে রয়েছে, গভর্নমেন্টের হাতে রয়েছে। খুব গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনটা মনে রাখতে হবে। তো নাবার্ড সম্পর্কে আমরা জানলাম, এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্টের অ্যাপেক্স ব্যাংক নাবার্ড, অর্থাৎ কৃষিকাজ এবং গ্রামাঞ্চলে আরও যে ক্ষুদ্র নানা রকম উদ্যোক্তা রয়েছে, তাদের ডেভেলপমেন্টের জন্য নাবার্ড কাজ করে থাকে। তো এটা একটা ডেভেলপমেন্ট ব্যাংক হলো। এরপরে যে ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে সেটা হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সিডবি। তো আবারও সেই আমরা এখানে শব্দগুলো দেখব, শব্দগুলোর উপর গুরুত্ব আরোপ করবো, তাহলেই বুঝতে পারবো এর কাজটা কি বা এর বৈশিষ্ট্যটা কি হতে পারে। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংকটা বাদ গিয়েছে। তো সিডবি, স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যারা কিনা ছোট ছোট যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করে থাকে, বা তাদের ডেভেলপমেন্টের জন্য লোন দিয়ে থাকে। যে কোনো ব্যাংকেরই প্রাইমারি কাজ লোন দেয়া, তো এখানেও কিন্তু সেই বিষয়টা হয়। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সিডবি, এটা প্রতিষ্ঠা হচ্ছে কবে? এপ্রিল 2, 1990, ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে আসছে 2 এপ্রিল 1919। দিনটা মনে রাখতে হবে, শুধুমাত্র 1990 এটা হয় না, অনেক সময় এটা জিজ্ঞাসা করা হয় কোন মাসে। তো 2 এপ্রিল 1990 এটা প্রতিষ্ঠা লাভ করছে। স্মল স্কেল ফাইন্যান্সের অ্যাপেক্স অর্গানাইজেশন। নাবার্ডে যেমন দেখলাম আমরা এগ্রিকালচারের ক্ষেত্রে, রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাপেক্স ইনস্টিটিউশন, সেরকমই স্মল স্কেল ফাইন্যান্সের জন্য, অর্থাৎ এই ছোট ছোট যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সেই যে স্মল স্কেল ইন্ডাস্ট্রি রয়েছে তাদের ফাইন্যান্সের জন্য সিডবি কাজ করে থাকে। তো এর উদ্দেশ্য কি হবে, এর এম কি হবে? স্বাভাবিকভাবে এমএসএমই, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এমএসএমই যেটা রয়েছে, বিভিন্ন রকম ক্ষুদ্র, একেবারে অতি ক্ষুদ্র এবং মধ্যম যে এন্টারপ্রাইজগুলো রয়েছে বা ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, শিল্পপতি যারা রয়েছে, বড় বড় শিল্পপতি নয়, শুধুমাত্র এই যে ছোট এবং মাঝারি শিল্পপতিকে বা শিল্পগুলিকে লোন দেওয়ার জন্য এই সিডবি কাজ করে থাকে। এবং এর হেডকোয়ার্টারটা কিন্তু উত্তরপ্রদেশের লখনৌতে রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ইনস্টিটিউট এখানে যে রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু হেডকোয়ার্টার কোথায় রয়েছে অবশ্যই জানতে হবে, মূল উদ্দেশ্য জানতে হবে, প্রতিষ্ঠাকাল কোন কমিটি রেকমেন্ড করে, সমস্ত কিছু গুরুত্বপূর্ণ।
এবং এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারেই রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওন বা কন্ট্রোল ইনস্টিটিউশন, সরকার থেকে এটাকে কন্ট্রোল করা হয় বা এর ওনারশিপও কিন্তু সরকারের হাতে রয়েছে। ক্রেডিট অ্যাপ্রোচ নিয়ে থাকে, অর্থাৎ ওই লোন দেওয়ার কথাটাই বলা হচ্ছে যে এমএসএমই সেক্টর ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেক্টর, কারণ এদের সংখ্যা প্রচুর রয়েছে। ভারতে যে প্রোডাকশন হয় ম্যাক্সিমাম প্রোডাকশন কিন্তু এমএসএমই সেক্টর থেকেই আসে এবং এটা বিদেশেও যায়। তো এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এমএসএমই খুবই গুরুত্বপূর্ণ সেক্টর। তো এটা সিডবি কিন্তু এই সেক্টরকে লোন দিয়ে থাকে, এদের হেল্প করে থাকে। নেক্সট দেখব আইএফসিআই, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এখানে আমরা শব্দগুলো দেখব। ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স অর্থাৎ ইন্ডাস্ট্রিগুলোকে ফাইন্যান্স প্রদান করে থাকে। এর আগে আমরা দেখলাম সিডবি স্মল যে ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে ফাইন্যান্স দিচ্ছে। তো এখানে কিন্তু সমস্ত যে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সগুলো এটা আইএফসিআই দেখে থাকে। 1 জুলাই 1948 এটা প্রতিষ্ঠা লাভ করছে। 1 জুলাই 1948, স্বাধীনতার পরেই কিন্তু এটা তৈরি হচ্ছে অ্যাজ অ্যান পাবলিক লিমিটেড কোম্পানি। এটা হচ্ছে কিন্তু 1993-তে, অর্থাৎ প্রথমে কিন্তু এটা সরকারের আন্ডারে পাবলিক লিমিটেড কোম্পানি ছিল না। ফাইন্যান্স কর্পোরেশন অ্যাক্ট আসে 1948 এবং সেই অনুযায়ী 1 জুলাই 1948 একেবারে স্বাধীনতার পরেই কিন্তু আইএফসিআই প্রতিষ্ঠা লাভ করছে। এটাও জিজ্ঞাসা করা হয় যে এই যে ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে বা যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি যেগুলো রয়েছে তার মধ্যে প্রথম কোনটা আসে? প্রথম কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। কারণ খুব স্বাভাবিকভাবে বড় বড় যে ইন্ডাস্ট্রি রয়েছে তাদের তো প্রচুর লোনের প্রয়োজন হয়, তাদের প্রচুর ডেভেলপমেন্টের প্রয়োজন হয়। তো সেটার জন্য একটা অবশ্যই বড় বডি থাকা উচিত। তো সেই জন্যই স্বাধীনতার পরে এটা প্রতিষ্ঠা লাভ করেছিল 1 জুলাই 1948। তো এখানে এটা বলা রয়েছে ফার্স্ট স্পেশালাইজড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেট আপ ইন ইন্ডিয়া টু প্রোভাইড টার্ম ফাইন্যান্স টু লার্জ ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া। তো যে বিষয়টা বললাম যে সিডবির কাজ ছোট ছোট ইন্ডাস্ট্রি তাদের ডেভেলপমেন্টের জন্য লোন দেয়া, আইএফসিআই এর কাজ বড় ইন্ডাস্ট্রিগুলোকে লোন দেয়া। কেন দুটোকে আলাদা করা হয়েছে? তার কারণ বড় ইন্ডাস্ট্রিগুলোকে দীর্ঘ সময়ের জন্য লোন দেওয়ার প্রয়োজন হয়। তাদের ডেভেলপমেন্টের জন্য অর্থের তো প্রচুর একটা বড় অ্যামাউন্টের অর্থ, কয়েক কোটি হাজার কোটি টাকা এরকম ধরনের অ্যামাউন্ট তাদের প্রয়োজন হয় এবং দীর্ঘ সময়ের জন্য প্রয়োজন হয়। তাদের রিস্কটাও অনেক বেশি থাকে। তো এর জন্য একটা আলাদা ইনস্টিটিউশন প্রয়োজন যেটা আইএফসিআই। আর ছোট ইন্ডাস্ট্রিগুলো কিন্তু অল্প সময়ের জন্য এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্টের তাদের ঋণ প্রয়োজন হয়, এই জন্য দুটো ইনস্টিটিউটকে আলাদা আলাদা রাখা হয়েছে। তো আইএফসিআই হলো। এবার আইএফসিআই এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কি? এরা লোন দিচ্ছে 25 বছর বা তার বেশির জন্য, যেটা বললাম যে দীর্ঘ সময়ের জন্য লোন দেয় এবং বিরাট বড় একটা অ্যামাউন্টের লোন এরা দিয়ে থাকে। তো গ্যারেন্টিং রুপি লোন ফ্লোটেড ইন ওপেন মার্কেট বাই ইন্ডাস্ট্রি। তো ওপেন মার্কেট থেকেও এরা কিন্তু ফাইন্যান্স গ্রহণ করে থাকে, অর্থাৎ যেটা বিভিন্ন রকম বন্ড বা বিভিন্ন রকম আরও যে প্রসেসগুলো রয়েছে অর্থ নেয়ার জন্য ওপেন মার্কেট থেকে এটাও এরা করে থাকে। শেয়ার ডিবেঞ্চার ছেড়ে থাকে, যেটা এইমাত্র বললাম, অর্থ তোলার জন্য। ইন্ডাস্ট্রির জন্য গ্যারেন্টি প্রদান করা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে লোন, বড় বড় অ্যামাউন্টের লোন নেওয়া হচ্ছে, তার তো একটা গ্যারেন্টার থাকতে হবে। কারণ এই ধরনের বড় ইনভেস্টমেন্ট যখন সাধারণ মানুষ থেকে ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে টাকা তোলা হবে শেয়ার ডিবেঞ্চারের মাধ্যমে, একটা গ্যারেন্টার থাকতে হবে, একটা সরকারি সংস্থা থাকতে হবে গ্যারেন্টার হিসেবে। না হলে সাধারণ মানুষ তো লোন দিতে চাইবে না এত বড় অ্যামাউন্টের লোন। এই জন্যই আইএফসিআই এই গ্যারেন্টার হিসেবে, সরকারের গ্যারেন্টার হিসেবে আইএফসিআই কাজ করে থাকে। তো এই হলো আইএফসিআই এর বিষয়। ছোট ইন্ডাস্ট্রি হলো, বড় ইন্ডাস্ট্রি হলো, গ্রামাঞ্চলে এগ্রিকালচারের লোন হলো। এবার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, এক্সপোর্ট ইম্পোর্টকে বাড়ানোর জন্য যে ব্যাংক কাজ করছে তাকে বলা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, বা শর্ট ফর্মে আমরা এক্সিম ব্যাংক বলে থাকি, যেটা প্রতিষ্ঠা লাভ করছে কবে? 1982-তে। এটাও কিন্তু হোললি ওন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টিটি, অর্থাৎ এর 100% স্টেকটা কিন্তু গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত। 1982-তে এটা স্থাপন হচ্ছে। ফাইন্যান্সিং, ফ্যাসিলিটেটিং অ্যান্ড প্রমোটিং ফরেন ট্রেড অফ ইন্ডিয়া। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ফরেন ট্রেডকে এরা কিন্তু বাড়ানোর জন্য
ফরেন ট্রেডকে প্রমোট করার জন্য এরা কাজ করে থাকে। লাইন অফ ক্রেডিট দিয়ে থাকে টু ওভারসিজ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, রিজিওনাল ডেভেলপমেন্ট ব্যাংক, সভারিং গভর্নমেন্ট অ্যান্ড আদার এন্টিটি অ্যাব্রড। তো লাইন অফ ক্রেডিটটা কি? বিভিন্ন রকম সুযোগ সুবিধা এক্সপোর্ট ইম্পোর্টের জন্য দেওয়া হয়ে থাকে। কোনো সময় ভর্তুকি দেওয়া হয়, কোনো সময় ট্যাক্স ছাড় দেওয়া হয়। যত রকম প্রসেসে করা যায় এই লাইন অফ ক্রেডিটটা কিন্তু দেওয়া হয়, এবং এটা রেগুলেট করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে প্রশ্ন তৈরি হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওন্ড, কিন্তু একে রেগুলেট করছে কে? একে নিয়ন্ত্রণ কে করছে? এর নিয়মকানুনকে প্রবর্তন করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই কিন্তু এক্সিম ব্যাঙ্ককে রেগুলেট করছে, কন্ট্রোল করছে। এখানে সরকার কিন্তু করছে না, এটা আরবিআই করছে। সরকারি সংস্থা আরবিআই অবশ্যই, কিন্তু আরবিআই একটা আলাদা বোর্ড আছে, তাদের আলাদা এন্টিটি রয়েছে। তো সুতরাং আরবিআই কিন্তু করছে এই এক্সিম ব্যাঙ্কের কন্ট্রোল, আরবিআই করছে, এটা মনে রাখতে হবে। এবং এর হেডকোয়ার্টার কিন্তু আবার নতুন দিল্লিতে, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার রয়েছে এক্সিম ব্যাঙ্কের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। এক্সিম ব্যাঙ্কের গুরুত্ব কি রয়েছে, কি ফাংশনস কি রয়েছে, এর কাজ কি রয়েছে? এক্সপোর্ট ইম্পোর্টকে প্রমোট করা, মেশিনারি রিলেটেড সার্ভিস, সমস্ত রকম মিডিয়াম টার্ম ক্রেডিট দেয়া, অর্থাৎ লোন প্রদান করা, যারা এক্সপোর্ট করছে বা ইম্পোর্ট করছে সেখানে লোন প্রদান করা, এটা কিন্তু একটা এর গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। এক্সপোর্ট বিল, 90 দিনের এক্সপোর্ট বিল দিয়ে থাকে। ফাইন্যান্সিং এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, এরকম পুরোপুরি যে বিষয়টা, যে এক্সপোর্ট ইম্পোর্টের ওপর যা কিছু প্রয়োজন সব কিছু যোগান দিচ্ছে এই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, অর্থাৎ ফাইন্যান্সিয়াল হেল্পের যা যা প্রয়োজন সেইগুলো সমস্ত যোগান দিচ্ছে এক্সিম ব্যাংক। এরপর হাউজিং সেক্টর, বড় বড় যে নির্মাণ কাজগুলো হয়ে থাকে হাউজিং সেক্টরে, সেইখানে লোন প্রদান করা, এটা ন্যাশনাল হাউজিং ব্যাংক করে থাকে। এবং এটাও একটা স্ট্যাচুটরি অর্গানাইজেশন, আইনের মাধ্যমে তৈরি হচ্ছে। ন্যাশনাল হাউজিং ব্যাংক অ্যাক্ট 1987-এ তৈরি হচ্ছে। এই অ্যাক্ট অনুযায়ী 1988-তে এটা প্রতিষ্ঠা লাভ করছে, অর্থাৎ প্রতিষ্ঠাকাল কবে স্ট্যাবলিশ হয়ে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে 1988। কি উদ্দেশ্য রয়েছে? প্রিন্সিপাল এজেন্সি টু প্রমোট হাউজিং ফাইন্যান্স ইনস্টিটিউশন বোথ অ্যাট লোকাল অ্যান্ড রিজিওনাল লেভেল। তো পুরোপুরি হাউজিং সেক্টরে, আবাসন সেক্টরে এরা লোন দিয়ে থাকে, এবং সেটা লোকাল হোক বা রিজিওনাল লেভেলও কিন্তু এরা দিয়ে থাকে লোনটা। এবং এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। ন্যাশনাল হাউজিং ব্যাংকেরও হেডকোয়ার্টার নিউ দিল্লিতে, এক্সিম ব্যাংকেরও হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। হাউজিং ফাইন্যান্স কোম্পানিকে এরা কন্ট্রোল করে। হাউজিং ফাইন্যান্স কোম্পানি যেগুলো রয়েছে, যারা হাউজিং ক্ষেত্রে ফাইন্যান্স প্রদান করে বা লোন প্রদান করে, এরা তো আছেই করে, এবং এই ন্যাশনাল হাউজিং ব্যাংকে কিন্তু এই সব ছোট ছোট হাউজিং ফাইন্যান্স কোম্পানিদের রেজিস্ট্রেশন করতে হয় এবং রেগুলেট করে, সুপারভাইজ করে এরা কিন্তু। এবং এই ন্যাশনাল হাউজিং ব্যাংক এটা রেগুলেট করে কিন্তু আরবিআই। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আরবিআই কিন্তু এই ন্যাশনাল হাউজিং ব্যাংককে রেগুলেট করে, আবার ন্যাশনাল হাউজিং ব্যাংক হাউজিং ফাইন্যান্স কোম্পানিগুলোকে রেগুলেট করে। অর্থাৎ একটা পুরো চেন এখানে কাজ করছে। সবার উপরে আরবিআই, তার নিচে ন্যাশনাল হাউজিং ব্যাংক, এবং তার নিচে হাউজিং ফাইন্যান্স কোম্পানিগুলো কাজ করে। এবং এটা 100% গভর্নমেন্ট ওন্ড, ওনারশিপ কিন্তু এখানে সরকারের রয়েছে। আবারও এই বিষয়টা মনে রাখতে হবে, রেগুলেট করছে আরবিআই, এবং সরকার থেকে সরকারের মালিকানা কিন্তু 100% এখানে রয়েছে। আচ্ছা, এরপর মুদ্রা ব্যাংক গুরুত্বপূর্ণ ব্যাংক, এটাও মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। তো এরাও কিন্তু ছোট সেক্টরে কাজ করে থাকে, অর্থাৎ ছোট যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে লোন দেওয়ার কাজ কিন্তু মুদ্রা ব্যাংক করে থাকে। 2015 সালে এটা তৈরি করা হয়, যেটাকে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন আর নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে ক্রেডিট দিয়ে থাকে, যারা মূলত এমএসএমইতে ক্রেডিটটা দিয়ে থাকে। মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যারা, তাদেরকে ক্রেডিট দিয়ে থাকে, যেটা সিডবি করে থাকে। মুদ্রা ব্যাংকেরও কাজটা কিন্তু এরকম ধরনের, কিন্তু এখানে একটা লিমিট রয়েছে। কারা এই মুদ্রা ব্যাংক থেকে লোন পায়? স্মল ম্যানুফ্যাকচারিং ইউনিট, যারা ছোট ছোট কারখানা রয়েছে,
স্মল ম্যানুফ্যাকচারিং ইউনিট, শপকিপার্স, যাদের বিভিন্ন যে দোকান থাকে সেই সমস্ত ছোট ছোট উদ্যোক্তা যারা বিভিন্ন মার্কেটে যাদের দোকান রয়েছে সেই শপকিপার্স যারা, আর্টিসানস যারা, ফ্রুট ভেজিটেবল ভেন্ডার যারা, অর্থাৎ একেবারে গ্রাউন্ড লেভেলে সাধারণ মানুষকে লোনটা কিন্তু এরা দিয়ে থাকছে মুদ্রা ব্যাংক। তো খুব গুরুত্বপূর্ণ মুদ্রা ব্যাংকের এই তিনটে পার্ট খুব গুরুত্বপূর্ণ, তিনটে স্টেজ রয়েছে, শিশু, কিশোর এবং তরুণ। শিশু, কিশোর এবং তরুণ এই তিনটে পার্ট রয়েছে মুদ্রা ব্যাংকে। 50,000 পর্যন্ত ম্যাক্সিমাম অ্যামাউন্ট যেটা, সেটাকে বলা হচ্ছে শিশু, 5 লাখ পর্যন্ত কিশোর এবং 10 লাখ পর্যন্ত তরুণ। তো এখানে বিভিন্ন রকম ওই কারা এটা এলিজেবল, 50,000 পর্যন্ত লোনের জন্য কারা এলিজেবল, যারা নতুন বিজনেস স্টার্ট করছে, ফার্স্ট স্টেজে রয়েছে যারা বিজনেসে, তাদেরকে এটা দেওয়া হয়, শিশু লোনটা দেওয়া হয় 50,000। 5 লাখ পর্যন্ত যেটা কিশোর লোন সেটা দেওয়া হচ্ছে, অর্থাৎ 50,000 থেকে 5 লাখ পর্যন্ত যেটা দেওয়া হয় অলরেডি রানিং বিজনেস এবং তারা ফার্দার এক্সপেনশনের জন্য চাইছে, তাদের এই ক্যাটাগরিতে রাখা হয়। আর 10 লাখ যেটাকে তরুণ বলা হচ্ছে, সেখানে অলরেডি বিজনেসটা কিন্তু ভালোভাবেই রয়েছে, ভালোভাবে দাঁড়িয়ে গিয়েছে এরকম বিজনেস, এবং নতুন আরও ইউনিট তৈরি করতে চাইছে, এরকম ধরনের আরও বাড়াতে চাইছে তাদের বিজনেসটা, এরকম ধরনের এই তিনটে পার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবারও বলবো, যেরকমভাবে এমএসএমই মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের যে ভাগগুলো রয়েছে, তাদের ডিভিশনের যে প্রসেস রয়েছে, এখানে এই মুদ্রা ব্যাংকের ক্ষেত্রেও এই যে আলাদা আলাদা ডিভিশনগুলো, শিশু, কিশোর, তরুণ, এই যে ডিভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সরাসরি এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, এরপর আমরা দেখলাম কি ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ডেভেলপমেন্টের জন্য যারা লোন দিচ্ছে, গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি পর্যন্ত সমস্ত জায়গাতে আলাদা আলাদা সেক্টরে, আলাদা আলাদা স্পেশালাইজড ব্যাংক আলাদা আলাদা সেক্টরে লোন দিচ্ছে। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। তো এখানেও আবারও আমাদের মূল বিষয়টা বুঝতে হবে, এখানে শব্দগুলো দেখতে হবে। প্রথমে বলা হচ্ছে নন ব্যাংকিং, অর্থাৎ এরা কিন্তু ব্যাংকিং কাজটা করে না, ব্যাংকিংয়ের কাজটা এরা কিন্তু করে না। অর্থাৎ আমরা সাধারণ ব্যাংক বলতে বুঝি যেখানে যারা লোন দিচ্ছে এবং যেখানে আমরা অর্থ জমা রাখতে পাচ্ছি, ব্যাংক যেখানে আমরা অর্থ জমাও রাখতে পাচ্ছি এবং লোনও নিতে পারছি। এখানে কিন্তু শুধুমাত্র ফাইন্যান্স করা হয়, এরা কিন্তু কোনো অর্থ জমা রাখছে না। এই রকম ধরনের কোম্পানি তাকে বলা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। কিন্তু যেহেতু এদের কাজটা ফাইন্যান্স করা, এই জন্যই কিন্তু আমরা এটা এই ব্যাংকিং অধ্যায়তেই আমরা এটা জানছি, এনবিএফসি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। এবার এনবিএফসির কি স্পেশালাইজড বিষয় রয়েছে? আচ্ছা, প্রথমে ডেফিনেশনটা আমরা দেখে নিই। ইট ইজ আ কোম্পানি হুইচ ইজ এনগেজড ইন দ্য বিজনেস অফ লোন অ্যান্ড অ্যাডভান্স অ্যাকুইজিশন অ্যান্ড সেলিং অফ শেয়ার, বন্ড, ডিভেঞ্চার এটসেট্রা। তো এরা কি কাজ করছে? লোন দিচ্ছে এবং শেয়ার, বন্ড, ডিভেঞ্চার এগুলোকে এরা সেল করছে বা কিনে নিচ্ছে। এটা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানির কাজ, এনবিএফসির কাজ। এনবিএফসির গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি? কোম্পানি অ্যাক্ট 1956 অনুযায়ী এরা রেজিস্ট্রিকৃত, লোন দিয়ে থাকে, এরা ব্যাংকিং সার্ভিস দেয়, কিন্তু এদের ব্যাংকিং লাইসেন্সের আলাদা করে প্রয়োজন হচ্ছে না। ব্যাংকিং সার্ভিস দিচ্ছে, অর্থাৎ এই যে লোনটা দিচ্ছে সেজন্য বলা হচ্ছে এদের, কিন্তু এরা ডিপোজিট জমা রাখে না, সেজন্য এদের নন ব্যাংক বলা হয়। 2016-তে সরকার 100% এফডিআই অ্যালাউ করেছে এই সমস্ত ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে, এনবিএফসির ক্ষেত্রে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট এর সেকশন 47 অনুযায়ী 100% এফডিআই অটোমেটিক রুটে এনবিএফসিতে পারমিশন করা, অর্থাৎ সরাসরি আমরা যেটা বলতে পারি যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিতে সরাসরি বিদেশিরাও কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা আমরা বলি, সরাসরি ইনভেস্ট করতে পারে। 100% পর্যন্ত ইনভেস্টমেন্ট বিদেশিরা কিন্তু এখানে করতে পারছে, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এনবিএফসির এই ছাড়টা পুরোপুরি রয়েছে। এখানে এই ডিভিশনটা করা রয়েছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। এদের রেগুলেট কারা করে,
কে নিয়ন্ত্রণ করে? এই যে কোম্পানিগুলো রয়েছে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি যেগুলো রয়েছে, যেটা কোম্পানি অ্যাক্ট 1956 অনুযায়ী এরা রেজিস্ট্রিকৃত, এদের নিয়ন্ত্রণ কে করছে? কিছু রয়েছে আরবিআই রেগুলেট করে, আর কিছু রয়েছে অন্য এন্টিটি রেগুলেট করে। কি কি রয়েছে? হাউজিং ফাইন্যান্স ইনস্টিটিউশন, এদেরকে কে কন্ট্রোল করছে? ন্যাশনাল হাউজিং ব্যাংক কন্ট্রোল করছে, এটা আমরা দেখলাম। মার্চেন্ট ব্যাংকিং কোম্পানি, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, স্টক ব্রোকিং, কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম, এগুলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি কন্ট্রোল করছে। নিধি কোম্পানি, মিউচুয়াল বেনিফিট কোম্পানি, এমসিএ কন্ট্রোল করছে। চিট ফান্ড কোম্পানি স্টেট গভর্নমেন্ট কন্ট্রোল করে। চিট ফান্ড কোম্পানি, যত রকম চিট ফান্ড রয়েছে আমরা দেখেছি এর আগে, সারদা নারদা থেকে শুরু করে নানান রকম এই যে কোম্পানিগুলো চিট ফান্ড যেগুলোকে বলা হয়, এগুলো পুরোপুরি কিন্তু রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে। ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো রয়েছে, এলআইসি থেকে শুরু করে আরও যে নানা রকম ইন্স্যুরেন্স কোম্পানি, তাদেরকে আইআরডিএ কন্ট্রোল করে। আর কিছু রয়েছে নন ব্যাংকিং নন ফাইন্যান্সিয়াল কোম্পানি, এরাও কোম্পানি অ্যাক্ট 1956 অনুযায়ী রেজিস্ট্রিকৃত এবং মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার এদের কন্ট্রোল করে এবং স্টেট গভর্নমেন্ট থেকে এদের এনফোর্সমেন্ট করা হয়। তো এগুলো কিন্তু নন ব্যাংকিং নন ফাইন্যান্সিয়াল কোম্পানি, ফাইন্যান্সিয়ালও নয়, আবার ব্যাংকিং সার্ভিসও এরা দিচ্ছে না। এটা এই ধরনের ফাইন্যান্স কোম্পানিগুলো মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার থেকে কন্ট্রোল করা হয়। তো আমাদের মূল বিষয় এইগুলো মনে রাখতে হবে, কোন কোম্পানি কে রেগুলেট করে, কোন কোন সংস্থা রয়েছে, বড় বড় সংস্থা যারা কিনা এই কোম্পানিগুলোকে রেগুলেট করছে। তো এগুলো প্রত্যেকটাই কোম্পানি। এবং এই মূল বিষয়টা যেটা আমি আগেও বললাম, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি ক্যান নট অ্যাকসেপ্ট ডিম্যান্ড ডিপোজিট ফ্রম পাবলিক। সাধারণ মানুষ যেটা ডিম্যান্ড ডিপোজিট যেটা জমা রাখে, অর্থাৎ যখনই ডিম্যান্ড করবে তখনই সেটা পেয়ে যাবে, যেটা ডিম্যান্ড ডিপোজিট আমরা বলি, তো সেই ডিম্যান্ড ডিপোজিট কিন্তু এনবিএফসি গ্রহণ করে না। এই জন্যই এদেরকে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি বলা হচ্ছে। আচ্ছা, লিকুইড ডেট মিউচুয়াল ফান্ড, এটা এনবিএফসি সেক্টরে শর্ট টার্ম ফান্ডটা দেওয়া হয়। এটা একটা মিউচুয়াল ফান্ড, অর্থাৎ বেশ কয়েকজন থাকে যারা কিনা মিউচুয়ালি এই ফান্ডটাকে প্রোভাইড করে। তো এটা এনবিএফসি সেক্টরে এই ফান্ডটা হয়। লিকুইড ফান্ডের বিষয়টা বলা রয়েছে। লিকুইড ফান্ড বিলং টু দ্য debt category from mutual fund, debt category of mutual fund. They invest in very short term market investment like treasury bill, government security and call money. They are getting popular with retail investor due to their higher than savings bank account return, easy liquidity. তো লিকুইড ফান্ড কোনগুলো? এরা যে লিকুইড ফান্ডটা পাচ্ছে সেটা কিন্তু খুব ছোট ছোট জায়গাতে, যেগুলো ট্রেজারি বিল ম্যাক্সিমাম যার সময়কাল 1 বছর, 3 মাসের জন্য হয়ে থাকে, 6 মাসের জন্য হয়ে থাকে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করে। তো এখানেও কিন্তু এই ধরনের ছোট ছোট জায়গাতে এই ফান্ড এরা ইনভেস্ট করছে এবং সেখান থেকে এরা কিন্তু অর্থ সংগ্রহ করে। এবার গুরুত্বপূর্ণ বিষয়টা দেখব, ক্লাসিফিকেশন অফ এনবিএফসি। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিকে কি কি দুটো ক্লাসিফিকেশন রয়েছে? ডিপোজিট টেকিং এনবিএফসি, নন ডিপোজিট টেকিং এনবিএফসি। কিছু আছে ডিপোজিট তারা গ্রহণ করে, আর কিছু রয়েছে ডিপোজিট গ্রহণ করে না। আমরা দেখলাম কি এরা সাধারণ মানুষের থেকে ডিমান্ড ডিপোজিট কিন্তু গ্রহণ করে না, যেটা যার জন্য আমরা এদের নন ব্যাংকিং বলছি। তো কিছু কিছু আছে ডিপোজিট নেয়, আর কিছু কিছু আছে ডিপোজিট নেয় না। তো কাদের থেকে ডিপোজিট নেয় সেটা দেখব। আচ্ছা, এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে যেগুলো আরবিআই যে এনবিএফসিকে কন্ট্রোল করছে না। কি কি রয়েছে? ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, মার্চেন্ট ব্যাংক, স্টক ব্রোকিং ফার্ম, এবং এরা সেবি রেগুলেট করছে। ইন্স্যুরেন্স কোম্পানি, আইআরডিএ, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডিপার্টমেন্ট অথরিটি কন্ট্রোল করছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে। ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আরবিআই রেগুলেট করে না। খুব ভালো করে বুঝতে হবে ব্যাপারগুলো। আমাদের সাধারণ জীবনের সাথে যদি আমরা এগুলো রিলেট করি তাহলে আমাদের এগুলো খুব সহজে মনে থাকবে। এই যে এলআইসি রয়েছে বা বিভিন্ন যে পিয়ারলেস নানান রকম যে ইন্স্যুরেন্স কোম্পানি, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যারা রয়েছে, বা ইন্স্যুরেন্স কোম্পানি, শুধু লাইফ ইন্স্যুরেন্স নয়, বিভিন্ন রকম যে প্রপার্টি যে যারা ইন্স্যুরেন্স দিয়ে থাকে, বা হেলথ ইন্স্যুরেন্স, নানান যে ইন্স্যুরেন্স, সমস্ত ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি, এদের মাথার উপর কে রয়েছে? এদের মাথার উপর রয়েছে আইআরডিএ, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডিপার্টমেন্ট অথরিটি।
এরা এদের কন্ট্রোল করছে, এখানে কিন্তু আরবিআই এদের কন্ট্রোল করছে না। তো এইভাবে আমাদের সাধারণ জীবনের সাথে রিলেট করে আমাদের মনে রাখতে হবে। হাউজিং ফাইন্যান্স কোম্পানি কে রেগুলেট করছে? ন্যাশনাল হাউজিং ব্যাংক। এটা আমরা আগেই দেখলাম, ন্যাশনাল হাউজিং ব্যাংকের ডেভেলপমেন্ট ব্যাংকে আমরা যখন পড়লাম তখনই দেখলাম কি যে হাউজিং ফাইন্যান্স করছে যেসব কোম্পানি তারা কিন্তু ন্যাশনাল হাউজিং ব্যাংকের আন্ডারে রয়েছে, আর ন্যাশনাল হাউজিং ব্যাংকটা আবার আরবিআই এর আন্ডারে রয়েছে। আর বিভিন্ন যে নিধি কোম্পানি থাকে সেখানে তারা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার তাদের কন্ট্রোল করছে। চিট ফান্ড কোম্পানি যেটা বললাম যে এটা কিন্তু স্টেট গভর্নমেন্ট কন্ট্রোল করে থাকে। চিট ফান্ড অ্যাক্ট 1982 অনুযায়ী যত রকমের চিট ফান্ড তৈরি হয়, চিট ফান্ড বিজনেস যারা করে থাকে সেগুলো সব রাজ্য সরকার কিন্তু কন্ট্রোল করে। সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু বা আরবিআই বা এরকম ধরনের কোনো এন্টিটি, আলাদা কোনো এন্টিটি কিন্তু কন্ট্রোল করছে না তাদের। এই যে সারদা স্ক্যাম বা নারদা স্ক্যাম, সরি নারদা নয়, নারদাটা আলাদা জিনিস, সারদা বা এই ধরনের যারা যেগুলো এর আগে ছিল, নানান ধরনের যে চিট ফান্ডগুলো আমরা দেখতে পাই, নানা রকম বড় বড় স্কিম দেয়, খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি পার্সেন্টেজ তারা প্রোভাইড করে। তো এই ধরনের যে চিট ফান্ডগুলো তৈরি হয় এদেরকে নিয়ন্ত্রণ করে কিন্তু রাজ্য সরকার। আচ্ছা, ব্যাংক আর নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানির মধ্যে কি তফাৎ রয়েছে? ব্যাংকটা তৈরি হয় ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট আমি আগের দিনটা বলেছি, আমি একটু জানতে চাইবো ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট কবে তৈরি হয়েছিল? ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, হ্যাঁ 1949 ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। কিভাবে রেগুলেট করা হবে ব্যাংকগুলোকে সেই যে আইন সেটা আসছে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট। আর এই অ্যাক্ট অনুযায়ী ব্যাংকগুলো রেজিস্ট্রেশন করা হয়। আর এনবিএফসি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, এদেরকে কোম্পানি অ্যাক্ট 1956 অনুযায়ী এগুলো রেজিস্টার করা হয়। আচ্ছা, 1956তে একটা কোম্পানি অ্যাক্ট ছিল, এরপরে 2013তে কিন্তু আরেকটা কোম্পানি অ্যাক্ট আসে। এখানে কিছু অ্যামেন্ডমেন্ট করা হয় এই কোম্পানি অ্যাক্টে। তো 2013তেও কিন্তু কোম্পানি অ্যাক্ট আসে। তো এরকম নয় যে শুধুমাত্র 1956তেই নতুন যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু এই কোম্পানি অ্যাক্ট 2013 অনুযায়ী তাদের রেজিস্ট্রেশনটা হয়। আচ্ছা, ব্যাংকের ক্ষেত্রে হাইয়ার অথরিটিকে আরবিআই সবসময়ের ক্ষেত্রেই সমস্ত ধরনের যে ব্যাংক রয়েছে তাদের উপরে, তাদের মাথার উপরে সবসময় আরবিআই রয়েছে। এনবিএফসি যারা রয়েছে তাদের শুধুমাত্র আরবিআই নয়, যেটা আমরা দেখলাম কখনো ক্ষেত্রে আইআরডিএ, কখনো সেবি, কখনো আরবিআই, কখনো স্টেট গভর্নমেন্ট, নানা রকম আলাদা আলাদা অথরিটি এদেরকে কন্ট্রোল করে। ডিপোজিট অ্যাকসেপ্ট করে, ব্যাংকের কাজ ডিপোজিট নেওয়া, কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট নেয়, সেভিংস অ্যাকাউন্টও কিন্তু নেয়। সাধারণ মানুষের থেকে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টে এটা ডিপোজিট নিতে পারে, ব্যাংকের এটা কাজ। এনবিএফসি কিন্তু নন ডিপোজিট টেকিং এনবিএফসি যেগুলো, এরা কখনোই কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্টে ডিপোজিট কিন্তু এরা নেয় না। ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি রয়েছে ব্যাংকিংয়ের ক্ষেত্রে, ডিপোজিট ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি রয়েছে, অর্থাৎ আমরা যে ডিপোজিট রাখছি তার একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত কিন্তু যদি ব্যাংক ডুবে যায়, ব্যাংক ফেল হয়ে যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত অর্থ ফেরত পাবে। এটাকে ইন্স্যুরেন্স করা হয়, যেটা হচ্ছে বর্তমানে যেটা 5 লাখ করা হয়েছে। তো এরকম সুবিধা কিন্তু ব্যাংক প্রোভাইড করে। এনবিএফসি কিন্তু এরকম কোনো ডিপোজিট ইন্স্যুরেন্স কভারেজ নেই। তো এটা হলো ব্যাংক আর এনবিএফসির মধ্যে তফাৎ। খুব গুরুত্বপূর্ণ, কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকলে এটা খুব ইজিলি আমরা অ্যান্সার দিতে পারবো। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ, সরাসরি প্রশ্ন আসতে পারে এখান থেকে। তো এরপর যেটা রয়েছে ডিফারেন্সিয়েটেড ব্যাংক, স্মল ফাইন্যান্স ব্যাংক, পেমেন্ট ব্যাংক, যেগুলো ব্যাংকিং এর বৈশিষ্ট্য কিছু রয়েছে, আবার কিছু ব্যাংকিং এর বৈশিষ্ট্য নেই, কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে, এরকম যে এন্টিটিগুলো তাদের বলা হচ্ছে ডিফারেন্সিয়েটেড ব্যাংক। এদেরকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দুরকম লাইসেন্স দিয়ে থাকে, 2 কাইন্ড অফ ব্যাংকিং লাইসেন্স দ্যাট আর গ্র্যান্টেড বাই আরবিআই, ইউনিভার্সাল ব্যাংক লাইসেন্স আর ডিফারেন্সিয়েটেড ব্যাংকিং লাইসেন্স। এই দুটো টাইপের ব্যাংকিং লাইসেন্স এই ডিফারেন্সিয়েটেড ব্যাংকগুলোকে দেওয়া হয়। আমরা এক্সাম্পলটা আগে দেখে নেব, তাহলে আমরা বুঝতে পারবো কোন ধরনের ব্যাংকে বলা হচ্ছে। এই পেমেন্ট ব্যাংক আর স্মল ফাইন্যান্স ব্যাংক, আমরা বিভিন্ন রকম পেমেন্ট ব্যাংকের নাম শুনেছি,
যেটা ডিজিটাল পেমেন্ট শুরু হওয়ার পরে, ডিজিটাল পেমেন্ট অ্যাক্টিভ হওয়ার পরেই কিন্তু এই পেমেন্ট ব্যাঙ্কগুলো এসেছে। আর কিছু রয়েছে স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, ছোট ছোট ফাইন্যান্স, একেবারে গ্রাসরুট লেভেলে ফাইন্যান্স দেওয়ার জন্য ছোট ছোট কিছু কোম্পানি বের হয় যারা কিনা এই ব্যাংকিং কাজগুলো করে থাকে, তাদের স্মল ফাইন্যান্স ব্যাংক বলা হচ্ছে। কি ক্রাইটেরিয়া রয়েছে, কাদেরকে স্পেসিফিক্যালি স্মল ফাইন্যান্স ব্যাংক বলা হবে সেটা ইন ডিটেলসে আমরা জানবো, বা পেমেন্ট ব্যাংকের কি ক্রাইটেরিয়া রয়েছে সেটাও ইন ডিটেলসে জানবো। এখানে দেখব ডিফারেন্সিয়েটেড ব্যাংক, তো এরকম লাইসেন্স দিচ্ছে আরবিআই। তো আর এটা নচিকেত মোর কমিটি রেকমেন্ডেশনে এই ব্যাংকটা কিন্তু এসেছিল। খুব গুরুত্বপূর্ণ, এই যে পেমেন্ট ব্যাংক এসেছে, পেমেন্ট ব্যাংক কিন্তু পুরোপুরি নচিকেত মোর কমিটি, নচিকেত মোর কমিটি 2013 সালে রেকমেন্ডেশনের পরে কিন্তু এই ডিফারেন্সিয়েটেড ব্যাংক অ্যাক্টিভেট হয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নচিকেত মোর কমিটি মনে রাখতে হবে, নানান রকম কমিটি থেকে প্রশ্ন আসে, তো নচিকেত মোর কমিটি এরা 2013-তে এই রিকমেন্ডেশন করেছিল এবং তার অনুযায়ী এইগুলো ব্যাংকগুলো আসছে। ব্যাংকস দ্যাট সার্ভস দ্য নিড অফ সার্টেন ডেমোগ্রাফিক সেগমেন্ট অফ দ্য পপুলেশন, এই ডিফারেন্সিয়েটেড ব্যাংকের একটা পার্টিকুলার টার্গেট পপুলেশন থাকে, অর্থাৎ নির্দিষ্ট সেক্টরের মানুষের উপর তারা কিন্তু এই লোনটা দেয়, বা তাদের ব্যাংকিং কাজকর্মটা একটা নির্দিষ্ট মানুষের উপরই করে থাকে, যেটা স্মল ফাইন্যান্স ব্যাংক আর পেমেন্ট ব্যাংক, এগুলোকে ডিফারেন্সিয়েটেড ব্যাংক বলা হচ্ছে। এরপর আমরা বৈশিষ্ট্যতে চলে যাব। তো স্মল ফাইন্যান্স ব্যাংক, তো এখানেও ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য এরা কাজ করে থাকে, অর্থাৎ বেশি বেশি মানুষকে ব্যাংকিং সেক্টরের আওতায় আনা, এটা স্মল ফাইন্যান্স ব্যাংকের একটা উদ্দেশ্য। প্রভিশন অফ সেভিংস ভেহিকলস। নাম্বার 2, সাপ্লাই অফ ক্রেডিট টু স্মল বিজনেস ইউনিট, স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার, মাইক্রো অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি অ্যান্ড আদার আন্ডারসাইন্ড সেক্টর এন্টিটিস থ্রু হাই টেকনোলজি লো কস্ট অপারেশন। তো এখানেও আমরা দেখছি কি সাধারণ মানুষকে একেবারে গ্রাসরুট লেভেলে তাদেরকে অর্থ প্রদান করা। স্মল ফাইন্যান্স ব্যাংক থেকেই আমরা অনুমান করতে পারি যে ছোট ছোট যাদের ফাইন্যান্স প্রয়োজন সেই সমস্ত সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করা, এটা কিন্তু স্মল ফাইন্যান্স ব্যাংকের কাজ। এবং ছোট ছোট সেভিংস তৈরি করা, স্মল সেভিংস ভেহিকেল, সাধারণ মানুষের যে অর্থ সেটা তারা এই স্মল ফাইন্যান্স ব্যাংকে জমা রাখতে পারে, যেন তাদের একটা ফাইন্যান্সিয়াল যেন ইনক্লুশন হয়, তারা ব্যাংকিং সেক্টরের সাথে অ্যাক্টিভ হতে পারে, সাধারণ মানুষ বাড়িতে অর্থ না রেখে এরকম ধরনের স্মল ফাইন্যান্স ব্যাংকে অর্থ রাখতে পারে, তাতে করে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হলো। আর দ্বিতীয়ত ছোট ছোট যে বিজনেস এন্টিটিগুলো রয়েছে তাদেরকে লোন দেয়া স্মল ফাইন্যান্স ব্যাংকের কাজ। SFB আর প্রাইভেট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এস্টাবলিশ এস পাবলিক লিমিটেড কোম্পানি আন্ডার কোম্পানি অ্যাক্ট 2019। তো এটা একটা প্রাইভেট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তৈরি হয়েছিল, যেটা পাবলিক লিমিটেড কোম্পানি অ্যাক্ট 2019 অনুযায়ী এটা তৈরি হয়েছিল। এটা একটা স্মল ফাইন্যান্স ব্যাংক। তো স্মল ফাইন্যান্স ব্যাংকের এই অ্যাক্টটা আমাদের মনে রাখতে হবে। স্মল ফাইন্যান্স ব্যাংক, SFB যেটা আমরা বলছি স্মল ফাইন্যান্স ব্যাংক, এটা 2019-এর কোম্পানি অ্যাক্ট, পাবলিক লিমিটেড কোম্পানি অ্যাক্ট অনুযায়ী এটা তৈরি হচ্ছে। অর্থাৎ 2013 সালে নচিকেত মোর কমিটি রেকমেন্ড করছে এবং তারপরেই কোম্পানি অ্যাক্ট 2019 অনুযায়ী এটা তৈরি হচ্ছে। এবং এরা ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 আর অনুযায়ী এরা কিন্তু লাইসেন্সটা পায়। আর এদের অন টপ ফেসিলিটি রয়েছে, অর্থাৎ সরাসরি এরা কিন্তু লোন প্রদান করে থাকে, মানে অনেক কিছু কাগজপত্র, অনেক কিছু বিষয় এখানে কিন্তু প্রয়োজন হয় না, চট করে এরা কিন্তু লোনটা দিয়ে দেয়। অন টপ ফেসিলিটি। মিনিমাম পেড আপ ক্যাপিটাল অফ ফর SFB শ্যাল বি 100 crore। তো এরকম ধরনের জায়গা থেকে প্রশ্ন তৈরি হবে যে একটা স্মল ফাইন্যান্স ব্যাংক তৈরি হতে গেলে তাদের ক্যাপিটাল কত থাকতে হবে, তাদের অর্থ কত থাকতে হবে, সেটা হচ্ছে 100 crore, 100 কোটি তাদের পেড আপ ক্যাপিটাল যদি থাকে। কোনো একটা সংস্থা তারা বলছে যে আমরা স্মল ফাইন্যান্স ব্যাংক খুলতে চাই, বা আমরা অ্যাজ এ স্মল ফাইন্যান্স ব্যাংক পরিচিত হতে চাই, তো তাদের মিনিমাম ক্যাপিটাল থাকতে হবে 100 কোটি। এবং এদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রায়োরিটি সেক্টর লেন্ডিংটা যাবে কিন্তু 75%। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং খুব গুরুত্বপূর্ণ। PSL প্রায়োরিটি সেক্টর কাদের বলা হয়? এগ্রিকালচার সেক্টর, এডুকেশন সেক্টর, MSME সেক্টর,
এই যে ছোট ছোট সেক্টর যাদেরকে প্রায়োরিটি দিতে হবে, যাদেরকে ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে, এগুলোকে বলা হয় প্রায়োরিটি সেক্টর। এবং ব্যাংকিংয়ের কিন্তু নির্দিষ্ট থাকে যে ব্যাংক যে লোন দেয়, সাধারণ ব্যাংক যে লোন দেয় তার 40% এই প্রায়োরিটি সেক্টরে লোন দিতে হয়। অর্থাৎ এই এগ্রিকালচার সেক্টর, সাধারণ একেবারে এমএসএমই সেক্টর, এডুকেশন সেক্টর, এই সমস্ত জায়গাতে লোনটা দিতে হবে। এগুলোকে প্রায়োরিটি সেক্টর বলা হয়। এবং সাধারণ ব্যাংকের ক্ষেত্রে 40%, তারা যে মোট লোন দিচ্ছে তার 40% ওই জায়গাতে যেতে হবে। আর স্মল ব্যাংকের ক্ষেত্রে 75%, 75% কিন্তু এই প্রায়োরিটি সেক্টরে লোনটা দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ, এদেরকে এই শর্তটা কিন্তু রাখা হয়েছে। এবং 10 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, তারা এই ব্যাংকটা খুলতে পারে। এবং এদের 25% ব্রাঞ্চ রুরাল এরিয়াতে হতে হবে। এবং শুধুমাত্র এমএসএমই সেক্টরেই 50% লোন কিন্তু দিতে হবে। 75%, 100% লোন যে দিচ্ছে তার 75% প্রায়োরিটি সেক্টরে তো দিতেই হবে। আর এমএসএমই সেক্টরে তার 50% কিন্তু এমএসএমই সেক্টরে যেতে হবে। তো এরকম শর্তগুলো রয়েছে, এই শর্তগুলো থেকে প্রশ্ন তৈরি হয়। খুব গুরুত্বপূর্ণ, আবারও বলছি, স্মল ফাইন্যান্স ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ। এই যে এরা নচিকেত মোর কমিটির রেকমেন্ডেশনের পর তৈরি হচ্ছে, 2019-এ তৈরি হচ্ছে, এই অ্যাক্ট অনুযায়ী 2019-এর অ্যাক্ট অনুযায়ী তৈরি হচ্ছে। এবং এদের এই প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ের 75%ই কিন্তু প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ে দিতে হয়। এই বিষয়টা কিন্তু এই স্মল সেভিংস ব্যাংকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর চলে আসবো পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে। পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? এদেরও সেই একই বিষয়, স্মল সেভিং অ্যাকাউন্ট তৈরি করা, ছোট ছোট সেভিংস অ্যাকাউন্ট তৈরি করা, যাতে করে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হয়। এবং মাইগ্রেন্ট লেবার, লো ইনকাম হাউসহোল্ড, স্মল বিজনেস, এদেরকে লোন দেয়া, এটা কিন্তু এই পেমেন্ট ব্যাংকের কাজ। এবং এটা কিন্তু will not lend to customers and will have to deploy their fund in government paper and bank deposit. পেমেন্ট ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এরা কিন্তু লোন দিচ্ছে না। কোনো পেমেন্ট ব্যাংক লোন দিচ্ছে না। ব্যাংকের একটা মূল যে গুরুত্বপূর্ণ কাজ সেটা কিন্তু এরা করছে না। তাহলে এরা কি করছে? তাদের যে অর্থটা ডিপোজিট তারা যেটা পাচ্ছে সাধারণ মানুষের থেকে, সেই টাকাতে তারা কি করছে? গভর্নমেন্ট পেপার, গভর্নমেন্ট ডিপোজিট, সরকারি যে সমস্ত বন্ডগুলো রয়েছে, এরকম জায়গাতে তাদেরকে ইনভেস্ট করতে হচ্ছে সেই টাকাতে। তারা কিন্তু লোন দিতে পারছে না কাস্টমারদের, তারা লোন দিতে পারছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পেমেন্ট ব্যাংকের। এবং এরা ডিমান্ড ডিপোজিট অ্যাকসেপ্ট করছে। 1 লাখ ছিল, এটা বর্তমানে 2 লাখ করা হয়েছে। আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে বলেছি এটা 2 লাখ কিন্তু করে দেওয়া হয়েছে। অর্থাৎ একজন সাধারণ মানুষ পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 2 লাখ টাকা পর্যন্ত জমা রাখতে পারছে। এবং এরা ডেবিট কার্ড ইস্যু করতে পারে, ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে না। পেমেন্ট ব্যাংক ডেবিট কার্ড ইস্যু করতে পারে, কিন্তু ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে না। এবং কখনোই এরা কিন্তু অর্থ ধার দিতে পারছে না, লেন্ড করতে পারছে না। এটা পেমেন্ট ব্যাংকের বৈশিষ্ট্য। এবং এরা এই সরকারের যে গভর্নমেন্ট সিকিউরিটি যেগুলো, সেখানে এদের পুরো অর্থটা ইনভেস্ট করছে। সাধারণ মানুষের থেকে ডিপোজিট নিচ্ছে ম্যাক্সিমাম 2 লাখ পর্যন্ত, এবং সেই টাকাটা তারা সরকারের যে সিকিউরিটি পেপার সেখানে ইনভেস্ট করতে পারছে। তো এই হচ্ছে পেমেন্ট ব্যাংক। ব্যাংকের যে পুরো ক্লাসিফিকেশন আছে সেটা এখানে কিন্তু শেষ হচ্ছে। তো আমি জিজ্ঞাসা করব, এখানে যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে তো জিজ্ঞাসা করতে বলবো। এরপরে পুরো অন্য একটা বিষয় রয়েছে, এনপিএ রয়েছে, এটা আমি পরে অন্য সময় করাবো। তো এখানে পুরো ব্যাংকিংয়ের যে ক্লাসিফিকেশনটা এখানে কিন্তু কমপ্লিট হচ্ছে। তো প্রত্যেকটা ব্যাংকের কি কাজ রয়েছে, স্পেশালাইজড ব্যাংকের কি কাজ রয়েছে, বা কোথায় হেডকোয়ার্টার রয়েছে, কোন কমিটি রেকমেন্ডেশনে তৈরি হচ্ছে, এবং বিশেষ যে বৈশিষ্ট্যগুলো সেগুলোতে কিন্তু ফোকাস করতে হবে। এখানে সবই ওই আলাদা করে কালার দিয়ে দেখানো রয়েছে, তো সেগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। প্রত্যেকটাই এখানে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ইম্পর্টেন্ট বিষয় প্রত্যেকটাই। কিছু জিজ্ঞাসা থাকলে আমি জিজ্ঞাসা করতে বলবো। খুব গুরুত্বপূর্ণ জায়গা, এখানে প্রশ্ন এই জায়গা থেকে অবশ্যই থাকে। ব্যাংকিং থেকে তো প্রশ্ন থাকেই, ইকোনমির যে কোনো পরীক্ষা, প্রিলিমস মেন্স, যে কোনো এক্সামে যেখানে ইকোনমি থাকে সেখানে ব্যাংকিং থেকে প্রশ্ন থাকবেই। এবং এই জায়গা থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। ক্লাসিফিকেশন অফ ব্যাংক, এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকে। ওকে, খুব ভালো করে এগুলো নোট করে নিতে হবে।
এখানে শর্ট ফর্মেই রয়েছে, তবু কিছুটা একটু একটু বেশি ডিটেলসে রয়েছে। মূল বিষয়গুলো কিন্তু এখানে হাইলাইটও করা রয়েছে, একটু নোট করে নিলে ভালো হয়, পুরো পুরো জায়গাটা রিভিশন দিতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমি এখানে এই লেকচারটা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।